আসসালামু আলাইকুম। বৈশ্বিক ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে সমসাময়িক রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, তরুণ প্রজন্ম রাজনীতিতে যুক্ত হচ্ছে। তো সেই সাথে একটা প্রসঙ্গ আমরা যেটা আমাদের ফেসবুকে সরাসরি টাইটেল করেছি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া থেকে জাইমা রহমান। বাংলাদেশের রাজনীতিতে যে তারুণ্যের যে প্রভাবটা, সেই প্রভাবটা কতটুকু থাকবে, বেসিক্যালি টাইটেলটা দেওয়ার কারণটাই হচ্ছে যে তারুণ্যের রাজনীতির সাথে জাইমা রহমানের সামনের যে রাজনৈতিক ভবিষ্যৎ এবং অতীতের থেকে যে শিক্ষাগুলো আমরা দেখেছি, যে বা অতীত দেখেছি বিগত স্বৈরাচারের আমলে বা তখনকার সময়কালে, আমরা অনেকে চিন্তা করেছি যে তারুণ্যের হাত কে ধরবে। সেটা কি সজীব ওয়াজেদ জয়, নাকি সাইমা শেখ হাসিনার মেয়ে, বা কে আসলে এই তারুণ্যের যে যে বিষয়টা আছে সেটা হালটা ধরবে। কিন্তু সবকিছু মিলে 5 তারিখের পরবর্তী যে রাজনীতি, সেখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এবং আমি শুরুতেই যাব যে তারুণ্যের যে পরিবর্তন, সেখানে অনেকেই বলছে জাইমা রহমানের নাম। অনেকেই বিষয়টা দেখে হয়তো অবাক হবে যে আমরা হঠাৎ করে যে জাইমা রহমানের নামটা কেন আনলাম। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এর আগে বেশ কয়েকবার আমাদের সাথে ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক মুস্তাকিম নিবিড় ভাই। জি, ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তরুণ প্রজন্মের রাজনীতির যে বিষয়টা, এখন তো রাজনীতি তরুণ প্রজন্মরাই করছে, বা রাজনৈতিক দলগুলো বিগত সময়ে যেসব নজির রেখেছে বাংলাদেশে, সেসব বিষয়ে তরুণ প্রজন্ম থেকে আপামর জনতা এতটাই ফেড আপ হয়ে গিয়েছে যে এখন তরুণ প্রজন্মকেই আস্থার জায়গায় রেখেছে। এবং এক সময় মানুষ যারা সিনিয়র রাজনীতিবিদদের থেকে আশা আকাঙ্ক্ষা রাখত, তারা যদি দেশকে কিছু দিতে পারতো ভালো বলতো, না দিতে পারলে তাদের সমালোচনা করত। তো এরপরে আসলো কি, যে সিনিয়র রাজনীতিবিদ যারা ছিল তারা যে আসলে দেশের জন্য ভালো কিছু করবে না, সেটা বাংলাদেশের মানুষ হজম করে নিয়েছিল, বুঝে গেছে বাংলাদেশের মানুষ। এই জন্য তাদের কাছে কিছু এক্সপেক্টেড রাখতো না, যে বলতো যে এরা দেশের জন্য কিছু করবে না, এরা ভোটের সময় এসে বাড়ি বাড়িতে মানুষের কাছে হাত পাতবে, ভোট চাবে, হাতে ধরবে, তারপর বয়োবৃদ্ধ যারা আছে ওদের হাতে পায়ে ধরে ভোট চাবে, কিন্তু কাজের কাজ অ্যাকচুয়ালি কিছু করবে না। এটা বাংলাদেশের মানুষ জেনে গেছে বিগত 50 বছরে, স্বাধীনতার পরবর্তী 50 বছরে। তো এখন ওই সময়টাতেই বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেন যে এই যারা বয়োজ্যেষ্ঠ ছিল, কিংবা যারা বয়স রাজনীতির জন্য পরিপক্ক আমরা যাদের বলে থাকি আসলে, তো তাদের কাছ থেকে মানুষ কোনো এক্সপেকটেশন রাখতো না। তারা ভালো করলে কি, খারাপ করলে কি। দেখেন না, মানুষ নির্বাচনে ভোট দিতে যায়নি, দেখেছেন তো। তরুণ প্রজন্ম বিমুখ হয়ে গিয়েছিল, এবং সব সেগমেন্ট অফ পিপলই নির্বাচনে যায়নি। তো এখন 6ই আগস্ট বিপ্লবের পরে যে একটি অপশক্তির অবসান হয়, একটি অপব্যবস্থার অবসান হয়, এরপরে তরুণ প্রজন্মের উপর কিন্তু ব্যাপক একটা ভালোবাসা এবং আস্থার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের আপামর জনতার। এই বিষয়টাতে কিছু আপনারা শুনতে পারবেন যে অনেকেই বলে যে সমন্বয়করা কি করছে, সমন্বয়করা কি করছে। সমন্বয়কদের উপর অনেক সময় কিংবা যারা সমন্বয়কদের থেকে উপদেষ্টা হয়েছে, অনেকে কিন্তু তাদের উপর ফেড আপ হচ্ছে। এই ফেড আপ যে হচ্ছে, যে তারা এটা করছে না কেন, দ্রব্যমূল্য কমাচ্ছে না কেন, আইন শৃঙ্খলা আরো বাড়াচ্ছে না কেন, তো এই যে আশাটা করছে, এইটাই কিন্তু তাদের উপর ভরসা রেখেছে বলেই আশা করছে, তাদের উপর আশা করছে। আর এর আগে যাদের ছিল, তাদের তো ধরে নিয়েছে এদের দ্বারা কোনো কাজ হবে না, মানে প্রথম দিনে বুঝে গেছে যে এটা লস প্রজেক্ট না। এরা তো মানে 50 বছর ধরেই বুঝিয়ে যাচ্ছে যে তাদের দ্বারা কোনো লাভ হবে না, মানুষ বুঝে গেছে। তো তাদের কাছে মানুষ আশাও রাখে না, তাদের প্রতি দেখবেন যে যার প্রতি ভালোবাসা আছে তার প্রতি অভিমান আছে। তরুণ প্রজন্মের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে, তাই তরুণ প্রজন্ম যদি কোনো ভুল করে, তাহলে তাদের উপর অভিমানও করে বাংলাদেশের মানুষ। কিন্তু অভিমানের পরে ফিরে আসা ভালোবাসাটা কিন্তু দ্বিগুণ হয়, যেটা আপনি দেখলেন যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী যখন
এত কিছুর পরেও, এত রক্তের সমুদ্র বইয়ে দেওয়ার পরেও একটা বার অনুশোচনাটুকু করলেন না তিনি লাইভে এসছেন, এসে বলতো, লাইভের এজেন্ডাটা দিতেন যে আমি এসছি একটা বার তোমাদের কাছে ক্ষমা চেয়ে তোমাদের কাছে মনের কিছু কথা বলবো, একটা বার তোমাদের কাছে ক্ষমা চাই। আরে বাবা, জুলাই কি এমনি হয়েছে নাকি? জুলাই একদিন 2 দিনে হয়েছে? আপনি বলেন তো। সেটাই। জুলাই 16 বছরের মানুষের চাপা কষ্ট ক্ষোভে বিস্ফোরণ ঘটেছে। আপনাদের বাধ্য করেছেন লিখতে, শেখ হাসিনার পক্ষে লিখতে বাধ্য করেছে, আমাদের পক্ষে লিখতে, বা আমাদের বাধ্য করেছে, আমাদের বিভিন্ন সংস্থা দিয়ে চাপ দিয়েছে, বিভিন্নভাবে চাপ দিয়েছে তারা। তারপরও আমরা যতদূর পারি নিরপেক্ষ দেখার চেষ্টা করেছি। কিন্তু তরুণ প্রজন্মের আজকে যে আপনার টপিকটা, মানে আমি স্পেসিফিক কোশ্চেনে যাই, যে আমাদের টপিকস দিলাম যে বেগম খালেদা জিয়া থেকে জাইমা রহমান, এই যে জাইমা রহমানের যে প্রসঙ্গটা আমরা তুললাম, এই প্রসঙ্গটার যৌক্তিকতা, আপনি এর আগেও অসংখ্যবার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। জাইমা রহমানের রাজনীতিতে সম্পৃক্ততা বা তার ভবিষ্যৎ রাজনীতিতে জাইমা রহমানের অবস্থানটা আপনি কি দেখেন? আমেজিং বাংলাদেশ দেখি। মানে বিষয়টা কোন দিক থেকে যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন। তাহলে আমি বলি আপনাকে, জাইমা রহমানের আগে যার নামটা উচ্চারণ করেছেন, একটু তার নামটা আরেকবার যদি বলেন আমাদের। সজীব ওয়াজেদ জয়, ওইটা না, সাইম ওয়াজেদ পুতুল, এগুলো না। আপনার টপিকে যার নামটা, বেগম খালেদা জিয়া থেকে জাইমা রহমান, বেগম খালেদা জিয়া ম্যাটার্স। বেগম খালেদা জিয়া ম্যাটার্স। এখন বিএনপির অনেক ভাই হয়তো, আওয়ামী লীগের অনেকেই হয়তো আমার কথা শুনে তারা হয়তো আমাকে বকাবাজিও করতে পারে। আমি মনে করি না বিএনপি ম্যাটার। মানে এখানে ফ্যাক্টরটা বেগম খালেদা জিয়া, এখানে ফ্যাক্টর হচ্ছে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ম্যাটার্স। ওখানে জিয়াউর রহমান ম্যাটার্স, এখানে তারেক রহমান ম্যাটার্স। না হলে 16 বছরে 16 মিনিটও দাঁড়াতে পারে। আমরাও ছাত্র সংগঠনের সাথে ছিলাম, আমরাও পারিনি, আমরা অনেক চেষ্টা করেছি। যদি বেগম খালেদা জিয়াকে হাসিনা আটকে না রাখতো, কি কারণে আটকে রেখেছে বলুন তো? এখানে অনেকগুলো তারেক রহমান সাহেবকে কেন বিদেশে রেখেছে? আজকে তারেক রহমান সাহেব যদি দেশে থাকতেন, বেগম খালেদা জিয়া যদি কারাগারের বাহিরে থাকতেন, তাহলে কি মনে করেন বিএনপি এতদিন আন্দোলন সংগ্রামে জয়ী হতো না? সেটা খুবই স্বাভাবিক যে বিরোধী দল যখন চাঙ্গা অবস্থানে থাকে তখন সরকার দল একটা চাপে থাকে। তো বিরোধী দল যেহেতু চাঙ্গা অবস্থানে ছিল না, এখানে কারেকশন আছে। বিরোধী দল চাঙ্গা ছিল, বিএনপি সবসময় চাঙ্গা ছিল। এত নির্যাতন নিষ্পেষণের পরেও বিএনপি কিন্তু ভাগ করতে পারেনি। সেটা সত্য। বিএনপি কিন্তু চাঙ্গা ছিল, রাজনীতিতে কিছুটা কিন্তু বারবার জেলে গিয়েছে, জেলে গিয়ে আবারও বের হয়ে এসে বিএনপি করেছে। বিএনপি নেতাদের ডেডিকেশন মানে একদম টু দা হায়ার টু দা স্কাই, একদম আমি মনে করি আকাশের সমান তাদের ডেডিকেশন আছে। আই এম নট গোয়িং উইথ দ্যাট। আমি বলতেছি খালেদা জিয়া ম্যাটার্স। খালেদা জিয়া এখানে ম্যাটার্স কিভাবে? বিএনপি একটা যদি প্রোগ্রাম থাকতো, সেখানে যদি বেগম খালেদা জিয়া থাকতো, তাহলে ওখানে একটা ভাইব সৃষ্টি হতো, একটা আবহাওয়া সৃষ্টি হতো, একটা মানুষের শরীরে কারেন্ট এসে পড়তো। বেগম খালেদা জিয়া যদি বক্তব্য রাখতো, সেটা অন্যরকম। শেষ যখন বক্তব্য রেখেছে জনসমাবেশে গুলোতে, হাসিনার বিরুদ্ধে যখন বলেছে, হাসিনার বিরুদ্ধে যখন দরাজ কণ্ঠে বলেছে, কে বলেছে? বেগম খালেদা জিয়া বলেছে। বেগম খালেদা জিয়াকে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে উনি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে রাজনীতিতে আসলেও উনি কিন্তু নিজের স্বতন্ত্রতা, নিজের বৈশিষ্ট্য, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের রাজনৈতিক গুণাবলী, নিজের ব্যক্তিগত যে গুণাবলীগুলো আছে, এগুলো দিয়ে উনি বাংলাদেশের কোটি কোটি জনতার আস্থা কুড়িয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান স্ত্রী হিসেবে উনি এসেছেন, ঠিক আছে, কিন্তু বেগম খালেদা জিয়া সেই তখনই কিন্তু আপসহীন তকমাটা লাগায় যখন এরশাদের
সাথে পাতানো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না বলে গদির আশায় হুম। সে লং ড্রাইভে চলে গেল এবং এর সাথে সাথে সে নির্বাচনে অংশগ্রহণ করলো। বেগম জিয়া তো করলো না। তো বেগম জিয়া কখনো ক্ষমতা চায়নি, ক্ষমতা বেগম জিয়াকে খুঁজে নিয়েছে। তারপর দেখেন যে মানুষটা একটা নেতৃত্ব কিন্তু কয়েক ধরনের হয়। আপনি রাজপথে কারিজমেটিক নেতৃত্ব দিলেন, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিলেন, কিন্তু আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করবেন নট নেসেসারি। বেগম জিয়া কিন্তু দুইটাই পারতেন। তো উনি 91-এ আসলেন, এসে উনি বাংলাদেশের প্রথম উপমহাদের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, নারী শক্তির জাগরণ হিসেবে, নারী শক্তির অগ্রদূত হিসেবে উনি এসে প্রধান যে দলগুলো আছে তাদেরকে হারিয়ে তার জনপ্রিয়তা প্রমাণ করে দিলেন। তখন কিন্তু বিএনপি ম্যাটার ছিল না, তখন ওই সাদা কাপড় পরিহিত, সাদা শাড়ি পরিহিত বেগম জিয়ার একটা পিজন ভ্যানের থেকে যে হাত উঠিয়ে তার একটা ছবি আছে, ওই ছবিটা ছিল ম্যাটার্স। ওই ছবিটা ম্যাটার করেছে, ওই ছবিটা ম্যাটার করেছে যে বেগম জিয়া, সবাই চিন্তা করেছে জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সুযোগ্যা স্ত্রী এবং যিনি আপসীন, উনি এরশাদের কাছে নত হয়নি। তখন মানুষের ভালোবাসা তার প্রতি হাজার গুণ বেড়ে গিয়েছে। তার সেই বেগম জিয়া কিন্তু ম্যাটার করে। সেই বেগম জিয়া কিন্তু টান টান দিয়ে এরশাদ সরকার নামিয়ে ফেলেছে। তো শেখ হাসিনা এই ভয়াল স্মৃতির কারণে, দুঃসহ স্মৃতি, এই যে দেখেন বেগম জিয়া যদি ম্যাটার না হতো তাহলে 2014-তে কেন প্রত্যেকটা আসনে 175 আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছে, আর বাকিগুলো তো এমনি ফিসাবিলিল্লাহ ছেড়ে দিতে হয়েছে, তাই না? তো বেগম জিয়া তখন বাহিরে ছিলেন, কারামুক্ত ছিলেন। ওই বেগম জিয়ার পার্সোনালিটির কারণে, এই বেগম জিয়ার কারিশমার কারণে, ওনার রাজনৈতিক শক্তি, প্রগাঢ় দৃঢ়তার কারণে ওনার সামনে আওয়ামী লীগের সকল কুটচাল ব্যর্থ হয়েছিল। তো তখন থেকেই শেখ হাসিনা ঘাবড়ে গেল যে বেগম জিয়া বাইরে থাকলে একটা অন্যরকম শক্তির জন্ম দেবে এবং এই বিএনপি হবে হাজার গুণ শক্তিশালী বিএনপি। তো আপনি বিএনপি ধরেন একটা পাওয়ার ব্যাংকের মধ্যে যদি 10% চার্জ, 10% শক্তি থাকে, আর এর মধ্যে 90% যে এনার্জিটা থাকে, সেটার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। এক্ষেত্রে নিবিড় ভাই জাইমা রহমানের প্রসঙ্গটা, যে জাইমা রহমানের কথাটা টানছেন, হ্যাঁ, এই প্রসঙ্গটা বারবার কেন টানছে? কারণ আমি প্রথমেই বললাম যে তারুণ্যের একটা শক্তি কিন্তু আছে। বর্তমান উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিশেষ করে দুইজনের নাম উল্লেখ করা যেতেই পারে, একজন নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ। খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং হিসাব কিতাবে কিন্তু দেখা যায় যে তারা মোটামুটি পারফরমেন্সের দিক থেকে, আমি জানি না, হয়তো পরবর্তীতে অনেক কিছু বের হবে, পরবর্তীতে অনেক নিউজ হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেকটা কিন্তু তাদেরকে ফ্রেশ মনে হচ্ছে এবং খুবই উজ্জীবিত মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সামনে বিএনপির রাজনীতিতে একটা সুবাতাস বইতেই পারে, বিশেষ করে জাইমা রহমান কেন্দ্রিক। এখন এক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় দীর্ঘদিন পর জাইমা রহমান কতটুকু নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জাইমা রহমানের বিষয়টা যেহেতু এসছে এখানে, তো জাইমা রহমানকে তো আমরা বাংলাদেশি যারা আছি তারা ওইভাবে দেখিনি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে মেধা প্রজ্ঞা যদি জেনেটিক ভাবে দেখেন, সেটা তারেক রহমানের কাছে। তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট ইজ ইকুয়াল টু জাইমা রহমান। আবারও তারেক রহমান প্লাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্লাস বেগম খালেদা জিয়া ইজ ইকুয়ালস টু জাইমা রহমান। বুঝতে হবে। সেটা ইতিমধ্যেই আমরা সম্প্রতি কয়েকটা রিপোর্ট দেখেছি টেলিভিশনগুলোতে, যেখানে তার পড়াশোনার দিকটা উঠে এসেছে। বর্তমান দেখেন, মানে ক্ষমতা লোভী
যারা ছিল এ পর্যন্ত, তাদের বিভিন্ন সময় বিভিন্ন তাদের যারা যে শাসক গোষ্ঠীরা ছিল তাদের ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের স্ক্যান্ডেল আছে, টাকা অনেক পয়সা কিছু হয়। বিতর্ক আছে, অনেক বিষয় দিয়ে আছে। কিন্তু কখনো দেখেছেন যে জাইমা রহমানের সেরকমটা এসব নিয়ে কোনো মোহ সত্যি আছে? সেরকমটা কোনো যেহেতু সেলিব্রিটির সন্তান, সেহেতু রাজনৈতিক সেলিব্রিটি সন্তান, সেহেতু রাজনৈতিক সেলিব্রিটি নাতি, নেগেটিভ নিউজ হওয়াটা খুবই স্বাভাবিক স্বাভাবিক। স্বাভাবিক এবং সেক্ষেত্রে কিন্তু এই দুঃসময়ে কিন্তু কোনো সেরকমটা কিন্তু দেখা চেষ্টা যায়। করেছে বিগত সরকার জাইমা রহমানকে নিয়েও কুৎসা রটানোর চেষ্টা করেছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নোংরামি যারা করে ওরা নোংরামি করেই যাবে। হুম। কিন্তু জাইমা রহমান বেগম খালেদা জিয়ার নাতনি, বেগম খালেদা জিয়ার নাতনি। আপনি দেখেন যদি এখনকার রাজনীতিতে ওনার শুট করার বিষয়টা বলেন, আপনি পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি ছোটবেলার যখন ইন্দিরা গান্ধী বয়সে ছোট ছিলেন, তখন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে পণ্ডিত জওহরলাল নেহেরু কাকে নিয়ে যেতেন? ইন্দিরা গান্ধীকে সাথে সাথে করে নিয়ে যেতেন। বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলো উনি দেখতেন। তারপর যখন উনি কারাবরণ করেন, কারাগার থেকে চিঠি লিখে পাঠাতেন, রাজনীতি সম্পর্কে শিক্ষা দিতেন, দীক্ষা দিতেন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পণ্ডিত জওহরলাল নেহেরু। তো আপনি দেখেন ঠিক এই ব্যাপারটাই কিন্তু যদি আবার একটু দেখেন যে ইন্দিরা গান্ধীর মতো শাসক কিন্তু উপমহাদেশে আর পাবেন, ওনার মতো সফল শাসক পাবেন। আপনি দেখেন বেগম খালেদা জিয়া প্রত্যেকটা ভোট দিতে গিয়েছে তার নাতনি জাইমা রহমানকে নিয়ে যেত। সব জায়গায় পলিটিক্যাল প্রোগ্রামগুলোতেও অনেক সময় তাকে সুন্দরভাবে বেগম জিয়ার পাশে বসিয়ে রাখতো। মানে তখন আমরা দেখলাম যে কি মানে একদম ফুটফুটে একজন মানে শিশু জাইমা রহমান যখন ছিলেন, তো ওনাকে দেখে দেশের মানুষ কিন্তু অনেক ইন্সপায়ার্ড হতো যে সে জিয়াউর রহমানের নাতনি এসছেন, বেগম জিয়ার নাতনি এসছেন, তারেক রহমানের যে আসলে কলিজার টুকরা সন্তান। তো মানুষ কিন্তু খুশি হতো। আর উনি কিন্তু দাদির কাছ থেকে তখন থেকেই শিখছেন। পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে যেতেন, বিভিন্ন জায়গায় প্যারেড হতো, প্যারেডের সময় দেখতেন, প্যারেডগুলো দেখতেন। আর বিশেষ করে নতুন করি প্রোগ্রামগুলোতে কিন্তু দাদির সাথে থাকতো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানে কিন্তু তিনি দাদির সাথে সাথে হাতে তালি দিতেন। এবং তিনি এর মাঝেই বোঝা গেছে তার ভেতরে তখন থেকেই তার দাদি বেগম খালেদা জিয়া দেশপ্রেম ঢুকিয়ে দিয়েছেন, একটা বীজ রোপণ করে দিয়ে গেছেন। হ্যাঁ, দেশপ্রেমের একটা বীজ রোপণ করে দিয়েছেন। যে না হলে সে শিশু জাইমা রহমান বিএনপির দলীয় সঙ্গীত বলেন কিংবা বাংলাদেশের অন্যতম একটা দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশে করতালি দিয়ে দাদির সাথে সাথে তিনি মুগ্ধ চিত্তে গানগুলো শুনতেন। হ্যাঁ, এবং সেই ছোটবেলা থেকেই দেখতাম যে তার চোখে দ্যুতি ছড়াচ্ছে এবং স্থিরতা, প্রজ্ঞা, ভদ্রতা, নম্রতা, এই জিনিসগুলো ছিল। আর ওই উশৃঙ্খল যেগুলো আছে, ওই উশৃঙ্খলদের সাথে তো জাইমা রহমানের তুলনা করতে পারে না কখনো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু অন্যরকম। এখানকার প্রেক্ষাপটে জাইমা রহমান যেহেতু দীর্ঘদিন তিনি ব্যারিস্টার পড়াশোনা করেছেন বাহিরে, এবং দীর্ঘদিন তিনি বাহিরে ছিলেন এবং জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময় তিনি বাহিরে। তো সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আমি আবারও প্রশ্নটা করছি যে বাংলাদেশের রাজনীতি আসলে কতটা সে অ্যাডাপ্ট করতে পারবে। আপনার এই বিষয়টা নিয়ে আপনার আসলে কোনো মন্তব্য আছে কিনা? দেখেন, বাংলাদেশের রাজনীতি বিগত সময় অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন রাজনীতিতে অনেক প্রতিহিংসা এসে পড়েছে। তো এই বিষয়টাই আসলে ভাববার বিষয় যে জাইমা রহমান এই অ্যাসপেক্টে কতটুকু কি করতে পারবেন। আর তার বাবা তারেক রহমানও তাকে এই বাংলাদেশের এই রাজনীতিতে আসতে দিবেন সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায়। কিন্তু আসলে যদি আত্মসমালোচনা করতে হয় তাহলে জাইমা রহমান কে কিংবা ডক্টর জোবাইদার রহমান ওনাকে আরো আগে যদি বিএনপি বাংলাদেশে পাঠিয়ে দিতেন তারেক রহমান 2018 ইলেকশনে কিংবা 2019 ইলেকশনে, 24 ইলেকশনে, তাহলে এই ছাত্র জনতার বিস্ফোরণের হাসিনার পতনের আগে তখনই পতন হয়ে যেত। অনেকটা সেরকম। ধরেন 28 অক্টোবর যে প্রোগ্রামটা ছিল,
বিএনপির আপনার লাস্ট ইলেকশনের আগে সমাবেশটা ছিল, সেই প্রোগ্রামে যখন 2-4 জন অনেক গুলিবিদ্ধ হলো, তারপর ফায়ারিং হলো, ফায়ারিং এর শব্দে এত এত মানুষ, 10 লক্ষ বিএনপির নেতাকর্মী 10 মিনিটও লাগলো না সরে গেল, কারণ অভিভাবক নেই। এই ব্যাপারটা বুঝতে হবে। আওয়ামী লীগ সদ্য ক্ষমতাচ্যুত, ঘরে ঘরে আওয়ামী লীগ, 99.99% আওয়ামী লীগ কোথায় গেল? ওই যে অভিভাবক শূন্য, যেটা অভিভাবক শূন্যতা। যদি শেখ হাসিনা থাকতো আরেকটু অন্য, তাহলে কিন্তু তারা কাউন্টার দিতে পারতো। আরেকটু শেখ হাসিনা থাকলে তারা কাউন্টার দিতে পারতো, কিন্তু অভিভাবক শূন্যতা, এই কারণে কিন্তু কেউ আসেনি। তো 28 তারিখে যদি জোবাইদা রহমান এসে তার শাশুড়ির মতোই যদি উনি বলতেন যে আমি আপনাদের পাশে আছি, বসে পড়েন, তখন বিষয়টা একটু অন্যরকম হতো। হ্যাঁ, যদিও তারা বলবে যে মামলা টামলা অনেক বিষয়াদি আছে, তো বিষয়াদি আছে, দেশটা ফেস করতে পারতেন উনি। তারপরে এটা তাদের দলীয় বিষয়, কিন্তু শহীদ জিয়ার রক্তের যদি কেউ এসে রিপ্রেজেন্ট করতো, তখন মানুষের আসার জায়গাটা আর একটু দৃঢ় হতো, জনসম্পৃক্ততা, যে না ওই যে দেখেন জাইমা রহমান আসছে, জাইমা রহমানের উপরে ওরা অত্যাচার করতেছে, কিংবা ওরা গুলি করতে করার সাহস পাইতো না, পুলিশ সাহস পাইতো না। তো এখন হয়তো উনি, তারেক রহমান সাহেব অনেক বিজ্ঞ মানুষ, অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, হয়তো উনি বুঝতে পেরেছেন যে এই কখন দেশে মানুষগুলো একটু স্টেবল হবে, তারপর হয়তো তিনি তার একদম, প্রত্যেকটা বাবারই তার সন্তান থাকে একদম পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। কিন্তু যেহেতু পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু ইন্দিরা গান্ধীকে যেভাবে রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত করেছেন, এবং আমরা বাঙালিরা কিংবা উপমহাদেশে যারা আছে ভারতীয়রা, পরিবারের রাজনীতি, যারা পরিবার থেকে আসে তাদেরকে একটু বেশি বিশ্বাস করি। যেমন জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি, একসময় মানুষ, আমরা বঙ্গবন্ধু পরিবারকে বিশ্বাস করেছিলাম। তো ঘুরে ফিরে আমাদের পরিবারতন্ত্রটা আমরা অ্যাবজর্ব করি, কারণ এই যে দেখবেন রাজা বাদশারা আমাদের শাসন করে গেছে, এই যে মুঘল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে আপনার মৌর্য সাম্রাজ্য, বিভিন্ন সাম্রাজ্য থেকে। তো আমরা পরিবারতন্ত্রকে বিশ্বাস করতে আমাদের এটা ইউজ টু, মানে এটা আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, আমাদের কাছে ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় যেটা, আজকের আলোচনার প্রসঙ্গটা যখন শুরু করি তখন হয়তো ভেবেছিলাম যে জাইমা রহমানের যে প্রসঙ্গটা, যে কোন ধরনের আলোচনা শুরু হয় এবং কি কোথায় গিয়ে শেষ হয়, এরকম একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু দিন শেষে আমরা যেটা বলি যে পারিবারিক শিক্ষা অনেক বড় একটা বিষয়, এবং সেক্ষেত্রে আমরা অতীতেও বিশ্বাস করেছি, বিশ্বাসে আমাদের অনেকবার ভঙ্গ হয়েছে। সামনে আমরা চাই যে আমাদের বিশ্বাস যাতে ভঙ্গ না হয়, এবং রাজনীতিতে সুন্দর একটা সুবাতাস বইবে, যেখানে পারিবারিক রাজনীতির যে ঐতিহ্যটা সেটা আবারও ফিরে আসবে। একেবারে শেষ যদি আপনি 15 সেকেন্ডে আপনার আজকের মতামত বা আজকের কোনো বিষয়ে তুলে ধরেন। আজকের বিষয়টা হচ্ছে যে আপনি বিএনপি রাজনীতিতে বেগম খালেদা জিয়া থেকে জাইমা রহমানের কথা বললেন। তো জাইমা রহমানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, উনি তার পূর্ব যারা আছেন তাদের মতো করেই, তাদের থেকে আরো বেটার কিছু করবেন দেশের জন্য। এবং এখন যেহেতু দেশে ইয়াংস্টাররা আছে, তার জন্য বিষয়টা আরো সহজ হবে, এবং তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং জাইমা রহমান এক নিরাপদ বাংলাদেশ এসে তৈরি করুক, এবং একটা সুন্দর বাংলাদেশ যেখানে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, ধর্মীয় কলহ থাকবে না। একজন এডুকেটেড মানুষ, উনি একজন ব্যারিস্টার, মানে আমি তো ফার্স্টেই বলেছি যে ইফ জাইমা রহমান comes to the politics of Bangladesh, that will be amazing বাংলাদেশ। ধন্যবাদ। আমরাও চাই সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে তারুণ্যের জয় হবে। ধন্যবাদ।